তুরস্কের ভেতরেই লুকানো ইরান হামাস নেটওয়ার্ক ইসরায়েলের নতুন দাবি। তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, খুব সংবেদনশীল। মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলায় নতুন এক ঝড় তুলেছে। ইসরায়েল দাবি করেছে তুরস্কে থাকা গাজাবাসীরা ইরানের নির্দেশে এক গোপন আর্থিক নেটওয়ার্ক চালাচ্ছে, যা সরাসরি অর্থ পাঠাচ্ছে হামাসের কাছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে গাজা থেকে তুরস্কে বসবাসরত কিছু লোক ইরানের টাকা গ্রহণ করছে, সেগুলো তারা তুরস্কেই জমা রাখছে। তারপর সেই অর্থ সরাসরি হামাসকে পাঠানো হচ্ছে। প্রতি ধাপে গোপন যোগাযোগ, প্রতি ধাপে সম্পূর্ণ সাংগঠনিক নিয়ন্ত্রণ। ইসরায়েল বলছে হামাসের এই নেটওয়ার্কের কেন্দ্রেই আছে তুরস্কের ফাইন্যান্স সিস্টেম। বিশাল অঙ্কের টাকা সেখানে হাত বদল হচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আইডিএফ এর আরবি মুখপাত্র কর্নেল আভেখাই আদ্রেই এই তথ্য প্রকাশ করেছেন। তিনি আরো বলছেন, ইরান নেতৃত্ব দিচ্ছে, গাজাবাসীরা তুরস্কে বসেই হামাসের পক্ষ থেকে টাকার প্রবাহ চালাচ্ছে। এটি পুরোপুরি পরিকল্পিত, পুরোপুরি নিয়ন্ত্রিত। আইডিএফ এবং শিনবেদ বলছে তারা কিছু নথি পেয়েছে। সেসব নথি দেখাচ্ছে এই নেটওয়ার্কটি গাজা উৎপত্তি ব্যক্তিদের দ্বারা পরিচালিত। তারা তুরস্কে বাস করে, তারা ইরানের সাথে পুরোপুরি সমন্বয়ে কাজ করছে। তাদের কাজ ইরানের অর্থ গ্রহণ, তার সংরক্ষণ এবং সরাসরি হামাসের কাছে পাঠানো। আদ্রে লিখেছেন, হামাস ইরানের নেতৃত্বে তুরস্কের কেন্দ্রে বসে মানি এক্সচেঞ্জার নেটওয়ার্ক চালাচ্ছে। তারা তুরস্কের আর্থিক অবকাঠামোকে সন্ত্রাসী উদ্দেশ্যে ব্যবহার করছে। ইসরায়েল বলছে এই নথিতে দেখা যাচ্ছে এটি পুরো টাকার অল্প অংশ। মোট টাকার পরিমাণ শত শত মিলিয়ন ডলার পর্যন্তও হতে পারে। ইরান যেভাবে অর্থ ঢেলে দিচ্ছে তা তাদের এক বিশাল শক্তির পরিচয়। একটি দেশকে আঞ্চলিক রাজনীতিতে কতটা প্রভাবশালী হতে হয় ইরান তার উদাহরণ। ইসরায়েলের মতে হামাস এখনো থেমে নেই। গাজা ধ্বংসস্তূপে পরিণত হলেও তারা ইরানি সমর্থন নিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করছে। তারা নিজেদের সক্ষমতা গড়ে তুলছে গাজার বাইরেও। আদ্রে বলছেন, হামাস ইরানের উৎসাহ ও সমর্থনে গাজাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তবুও তারা ইসরায়েলের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করছে। তারা নিজেদের সামরিক ক্ষমতা বাড়াচ্ছে গাজার বাইরের জায়গাগুলোতেও। ইসরায়েল ৩ জন মূল অপারেটরকে চিহ্নিত করেছে। তারা সবাই গাজা থেকে তুরস্কে গিয়ে কাজ করছে। তামির হাসান, তিনি হামাসের একজন শীর্ষ অর্থ কর্মকর্তা। তিনি সরাসরি খলিল আল হাইয়ার কাছে রিপোর্ট করেন। খালিল ফ্রাউনে টাকার লেনদেনের সঙ্গে যুক্ত একজন মানি চেঞ্জার। ফারিদ আবু জায়ে এই নেটওয়ার্কের আরেক মূল ব্যক্তি। তারা মিলেই ইরানের অর্থ হামাসের হাতে পৌঁছে দিচ্ছে বলে ইসরায়েল দাবি করেছে। এই ঘটনায় ইসরায়েলের যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াহিয়াল লাইটা তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইরানি শাসন এখনো সন্ত্রাস ও দুর্নীতিতে জড়িত। তুরস্কে থাকা হামাস সম্পৃক্ত ব্যক্তিরা সন্ত্রাসী উদ্দেশ্যে অর্থ পাচার করছে। একটি ন্যাটো সদস্য দেশের ভূমিকা এটাই সবচেয়ে বড় প্রশ্ন। শেষে ইসরায়েল আবারও সতর্ক করেছে, গাজা ধ্বংস হয়ে গেলেও হামাস থেমে নেই। নতুন পরিকল্পনা চলছে, নতুন লক্ষ্য ঠিক হচ্ছে। ইরানের শক্তির সমর্থনে তাদের কার্যক্রম আরও বিস্তৃত হতে পারে বলে ইসরায়েল মনে করে। মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ ভীষণ জটিল। ইরানের প্রভাব দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা হুমকিতে আছে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যখন তীব্র উত্তেজনা, ঠিক তখনই বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে ঝড় তুলেছে। যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এতকাল ইরানকে কোণঠাসা করার চেষ্টা চলছিল, সেই কর্মসূচি এবার নিজেই শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নতুন পারমাণবিক পরীক্ষা, ইরানের রোম হর্ষক প্রতিক্রিয়া। পৃথিবী আবার একবার রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, পেন্টাগনকে 1992 সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালাতে হবে। রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক প্রতিযোগিতার আড়ালে এই পদক্ষেপকে ইরান আন্তর্জাতিক শান্তি ভাঙার গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক্সে বলেন, একটি পারমাণবিক অস্ত্রধারী বলি আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। এটি পশ্চাদমুখী এবং দায়িত্বহীন। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিস্তার ঝুঁকি। আরাকচি আরও সতর্ক করেছেন যে একই বলি আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দানবীয় করে তুলছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে আরও হামলার হুমকি দিচ্ছে। তার ভাষায়, আন্তর্জাতিক আইন ও মানবতার উপর এই আক্রমণ। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করেছে, যা তাদের প্রকৃত আগ্রাসী চরিত্র প্রকাশ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলেও অভিহিত করেন।
ইরানকে অবমূল্যায়ন করার সময় শেষ। পশ্চিমা বিশ্ব ভেবেছিল জ্বালানি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ইরান পিছিয়ে থাকবে, কিন্তু তেহরান তা উল্টো প্রমাণ করছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আজ আরও শক্তিশালী এবং আত্মনির্ভর। মার্কিন বোমার ঝড়েও ইরান ফিরে দাঁড়িয়েছে নতুন পরীক্ষা, নতুন প্রযুক্তি, নতুন প্রজন্মের অস্ত্রের সঙ্গে। ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিশোধের প্রস্তুতিও নিচ্ছে। জুন মাসে ইসরায়েলের সঙ্গে চলা 12 দিনের যুদ্ধে মার্কিন বাহিনী তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল। তারপর ইরান স্থির থেকে গেছে। তারা স্পষ্ট করে দিয়েছে যে শান্তিপূর্ণ পারমাণবিক ক্ষমতার চর্চা বন্ধ করা হবে না। বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন নিজের শক্তি ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে নতুন নকশা আনছে। পূর্ববর্তী নিষেধাজ্ঞা, বোমা হামলা বা আন্তর্জাতিক চাপ কিছুই তাদের থামাতে পারেনি, বরং এসবই ইরানকে আরও আত্মনির্ভর এবং শক্তিশালী করেছে। বিশ্বের কাছে ইরানের বার্তা স্পষ্ট, তারা একমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিসাম্য বজায় রাখার ক্ষমতা দেখাচ্ছে। এই পরিস্থিতি নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার উত্তেজনা ছড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় চালালে ইরানও তার প্রস্তুতি সম্পন্ন শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত। আরাকচি আরও বলেন, দুনিয়াকে জবাবদিহি করতে হবে। এমন অস্ত্রের বিস্তার স্বাভাবিক করা মানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বার্তা স্পষ্ট, ইরান আর পিছিয়ে নেই। শেষ লাইনটি রোমহর্ষকভাবে বলে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক শক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তেহরানও এখন তার অস্ত্র শক্তির ছাপ দিয়ে দেখাচ্ছে যে তাকে হালকাভাবে নেওয়া যাবে না। পারমাণবিক শক্তি, আত্মনির্ভরতা এবং প্রস্তুতিশীলতা, ইরান এখন আন্তর্জাতিক মঞ্চের খেলার নিয়ম পরিবর্তন করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উৎসাহ দিচ্ছে চীন। নতুন আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে। রাতের আকাশে যেন নতুন আগুন জ্বলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ভারে দমে না গিয়ে বরং ছাই থেকে উঠে আবার জেগে উঠছে তেহরান। সিএনএনের এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, চীন এখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গোপনে শক্তিশালী করছে। যে কর্মসূচিকে একসময় ভেবে নেওয়া হয়েছিল শেষ হয়ে গেছে, তা আবার জেগে উঠেছে, আর এবার আগের চেয়েও ভয়ঙ্কর রূপে। ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, চীন থেকে ইরানে পাঠানো হচ্ছে 2000 টন সোডিয়াম পারক্লোরেট, যা ক্ষেপণাস্ত্র জ্বালানি তৈরির জন্য অপরিহার্য উপাদান। এই পরিমাণ উপাদান দিয়ে তৈরি করা যাবে অন্তত 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যথেষ্ট পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিতে। আর এই চালান এসেছে সে সময়ে যখন ইসরায়েল গত জুনে 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছিল। তবে তেহরান হার মানেনি, বরং যুদ্ধ শেষে তারা ঘুরে দাঁড়িয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে। তেহরান বলছে, যখন পশ্চিম মুখ ফিরিয়ে নেয়, পূর্ব তখন কাঁধে হাত রাখে। চীনের ভূমিকা এখন স্পষ্ট। বেইজিং ইরানের পুনর্গঠন প্রচেষ্টাকে নীরবে উৎসাহ দিচ্ছে। নিষেধাজ্ঞার ফাঁক বলে পৌঁছে যাচ্ছে জ্বালানি, যন্ত্রপাতি, প্রযুক্তি। ইরানও থেমে নেই। তারা এখন একের পর এক নতুন প্রজন্মের উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এক ভিডিওতে দেখা গেছে, ভূগর্ভস্থ এক গোপন অস্ত্রাগারে সাজানো রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র, নতুন রূপে নতুন যুদ্ধে নামার অপেক্ষায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের প্রতিরক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমেরিকার নেই। ইরান তার আত্মরক্ষার ক্ষমতা বাড়াবে যত দূরেই যেতে হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন শুধু অস্ত্র তৈরি করছে না, বরং ভয় তৈরি করছে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, মার্কিন ঘাঁটি হোক বা ইসরায়েলি ভূখণ্ড, ইরানের ক্ষেপণাস্ত্র যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। জুনের যুদ্ধেই তারা হামলা চালিয়েছিল কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে, যা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক কেন্দ্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি স্বীকার করেছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং যে কোনো দূরত্বে আঘাত হানতে পারে। কিন্তু এই সতর্কবার্তাও যেন ইরানের গতিকে থামাতে পারেনি, বরং তেহরান ঘোষণা দিয়েছে তারা আর 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর অধীনে আবদ্ধ নয়। চুক্তির মেয়াদ শেষ, এখন শুরু হয়েছে ইরানের স্বাধীন যুগ। বিশ্লেষক জেফ্রে লুইস বলেছেন, 2000 টন সোডিয়াম পারক্লোরেট মানে প্রায় 500 ক্ষেপণাস্ত্র। ইরান 1 মাস আগেও 200 ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছিল। এখন তারা হারানো প্রতিটি ক্ষেপণাস্ত্র পুনর্নির্মাণ করছে। তেহরানের বার্তা স্পষ্ট, যুদ্ধ হোক বা নিষেধাজ্ঞা, তারা আর থামবে না। চীনের সহায়তা তাদের কেবল জ্বালানি দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস। এখন
এখন প্রশ্ন একটাই, যদি আবার যুদ্ধের আগুন জ্বলে ওঠে তখন এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো কোথায় নিশানা করবে? ইসরায়েলের দিকে নাকি কাতারের মার্কিন ঘাঁটির দিকে? বিশ্ব তাকিয়ে আছে, আর ইরান ধীরে ধীরে নিজের অগ্নিশক্তি গড়ে তুলছে, নিষেধাজ্ঞার ছাই থেকে উঠে এক অনিবার্য পুনর্জন্মের মতো। যুদ্ধ যদি আসে ইসরায়েল হারবে, ইরানের হুঁশিয়ারি। তেহরান যেন আবারও আগুনে দাঁড়িয়ে ঘোষণা দিল, আমরা আলোচনায় বসব, কিন্তু আত্মসমর্পণ নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন এক বার্তা দিয়েছেন যা কাঁপিয়ে দিয়েছে ওয়াশিংটন ও তেল আভিভকে। তিনি স্পষ্ট করে বলেন, আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় প্রস্তুত, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার বিষয় নয়। কেউ যদি নিজের অস্ত্র হস্তান্তর করে তা হবে বোকামি। আরাকচির কণ্ঠে যেন ঝরে পড়ছিল ইরানের আত্মবিশ্বাসের আগুন। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও তেহরান আজ অবিচল, দৃঢ় আর যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি বলেন, আমরা ইহুদিবাদী সরকারের কাছ থেকে শত্রুতাপূর্ণ আচরণ আশা করছি। ইরান সব স্তরে প্রস্তুতির শীর্ষে রয়েছে। ভবিষ্যতের যে কোনো যুদ্ধে ইসরায়েল আরও একবার পরাজয়ের স্বাদ পাবে। এই এক বাক্যেই যেন কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। ইসরায়েল যেখানে ভেবেছিল ইরানের আকাশকে দগ্ধ করে ফেলবে, সেখানে ইরান জানিয়ে দিল যুদ্ধ তাদের ভয় দেখাতে পারে না, বরং আরও প্রস্তুত করে তোলে। আরাকচি বলেন, সাম্প্রতিক যুদ্ধে আমরা আমাদের ক্ষেপণাস্ত্র বাস্তব যুদ্ধে পরীক্ষা করেছি। ইসরায়েল যদি আবার আক্রমণ চালায় তার ফল হবে ভয়াবহ। এই মন্তব্যের পেছনে রয়েছে জুন মাসের সেই অভূতপূর্ব হামলার স্মৃতি, যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ফোর্দো, নাতানজ ও ইস্পাহান বোমা বর্ষণ করেছিল। 12 দিনের সে যুদ্ধে বহু বিজ্ঞানী নিহত হন, আর আন্তর্জাতিক সম্প্রদায় থমকে তাকিয়েছিল মধ্যপ্রাচ্যের দিকে। কিন্তু আজ সেই তেহরানি বলছে, আমরা ধ্বংস হইনি। আরাকচির ভাষায়, পারমাণবিক উপকরণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কিন্তু সেগুলো অন্য কোথাও সরানো হয়নি। আমাদের ভবন ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রযুক্তি অক্ষত। একই সঙ্গে ইরান জানিয়ে দিয়েছে 2015 সালের পরমাণু চুক্তি JCPOA এখন অতীত। 18 অক্টোবর মেয়াদ শেষ হতেই তেহরান ঘোষণা করে তারা আর এই চুক্তির কোনো শর্তে আবদ্ধ নয়। কিন্তু এই ঘোষণার প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো যেন আবার পুরনো ছন্দে ফিরেছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি 3 দেশ মিলে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। তবে ইরান এই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেছে। আরাকচি বলেন, এই নিষেধাজ্ঞার কোনো আন্তর্জাতিক ঐক্যমত্য নেই। আমাদের অগ্রাধিকার এখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা। পশ্চিমাদের নির্দেশ ছাড়া আমরা কারো সঙ্গে যোগাযোগ করতে পারি না, এমনটা হবে না। এই বক্তব্য যেন এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়। একদিকে যখন পশ্চিমা দুনিয়া তেহরানকে একঘরে করার চেষ্টা করছে, অন্যদিকে ইরান নিজেই মধ্যপ্রাচ্যের মঞ্চে নিজের শক্তিকে আরও দৃঢ় করছে। সবশেষে আরাকচির কণ্ঠে যেন ভেসে আসে এক সতর্কবার্তা, ইসরায়েল যদি আবার আগুন জ্বালায়, আমরা সেই আগুনকে ফিরিয়ে দেব তাদের ঘরে। আজ ইরান শুধু এক রাষ্ট্র নয়, এক সংকল্প, এক প্রতিরোধের প্রতীক। যে দেশকে ভেঙে দেওয়ার স্বপ্ন বারবার দেখেছে ওয়াশিংটন, সেই ইরান আজও দাঁড়িয়ে আছে বুক উঁচিয়ে, আগুনের ভেতর থেকেও অমলিন। তাদের ভাষায়, আমরা আলোচনায় বসব, কিন্তু অস্ত্র নয়, আত্মসম্মানই আমাদের পতাকা। তেহরানের কণ্ঠে আজ এক নতুন বার্তা। এ যেন কূটনীতির আড়ালে বাজছে যুদ্ধের ঢোল। ইরান বলছে, মধ্যপ্রাচ্য এখন আর কেবল উত্তেজনা নয়, ইসরায়েলের সঙ্গে এক প্রকৃত আঞ্চলিক যুদ্ধে নিমজ্জিত। তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি বলেন, এটা আর হুমকির পর্যায়ে নেই, আমরা এখন বাস্তব যুদ্ধে আছি, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে। তিনি জানান, 2 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে চলছে নির্মম গণহত্যা। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইয়েমেন, পুরো অঞ্চলেই ইসরায়েলের আগ্রাসন ছড়িয়ে পড়েছে। তার ভাষায়, হুমকি মানে ভবিষ্যতের সম্ভাবনা, কিন্তু এই আগুন তো এখন জ্বলছে। আঞ্চলিক ঐক্যের বার্তা। বাঘাই বলেন, এখন সব দেশ বুঝতে পারছে এই অঞ্চলের প্রধান বিপদ ইসরায়েল। তাই নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক বোঝাপড়া ও চুক্তি এখন সময়ের দাবি। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি বললেও হত্যাযজ্ঞ থামেনি। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও 200 ফিলিস্তিনি নিহত, 600-ও বেশি আহত। তার অভিযোগ, যুদ্ধবিরতির গ্যারান্টাররাই এই হত্যার দায় এড়িয়ে যাচ্ছে। গণহত্যার অভিযোগ।
বাঘাই জানান, গাজা অভিযানে এখন পর্যন্ত প্রায় 270 সাংবাদিক নিহত হয়েছেন, যা ইতিহাসে নজিরবিহীন। এটা যুদ্ধ নয়, এটা পূর্ণমাত্রার গণহত্যা। তিনি বলেন, জাতিসংঘ ও পশ্চিমা শক্তির নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে তিনি সতর্ক করেন, তাদের নীরবতা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন উঠলে বাঘাই স্পষ্টভাবে বলেন, ওমানের মাধ্যমে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি, কোনো আলোচনা শুরু হয়নি। তার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র কথায় শান্তির কথা বললেও কাজে আগ্রাসন চালাচ্ছে। জুন মাসে আমাদের দেশ মার্কিন ইসরায়েলে হামলার শিকার হয়েছে। বহু সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত। এই ক্ষত আমরা ভুলব না, তিনি বলেন। ইরানি মুখপাত্র আরও বলেন, আমরা যুক্তিসঙ্গত আলোচনায় বিশ্বাস করি, কিন্তু যুক্তরাষ্ট্র সে ভাষা বোঝে না। তিনি মার্কিন পরমাণু নীতি নিয়ে কটাক্ষ করে বলেন, ট্রাম্প বলেছেন আমেরিকার এমন অস্ত্র আছে যা 150 বার পৃথিবী ধ্বংস করতে পারে। এই শক্তি গর্বের নয়, বরং ভয়ঙ্কর। পশ্চিমা ভণ্ডামি নিয়ে ক্ষোভ। বাঘাই অভিযোগ করেন, পশ্চিমা শক্তিগুলো একদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে হুমকি বলে, অন্যদিকে নিজেরা অস্ত্র বিস্তারের চুক্তি লঙ্ঘন করে চলছে। তিনি বলেন, তাদের মুখে নীতি, হাতে আগুন। বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। ইরান এখন কেবল প্রতিরোধের প্রতীক নয়, বরং এক নতুন আঞ্চলিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু। বাঘাই বলেন, আমরা দেখি সিরিয়া, সুদান, লিবিয়া, যেখানে যেখানে মার্কিন হস্তক্ষেপ হয়েছে সেখানেই ছড়িয়েছে বিশৃঙ্খলা। তার ভাষায়, মাদক বা সন্ত্রাস দমনের নামে সার্বভৌমত্ব লঙ্ঘনের অধিকার কারণেই। শেষে তিনি সতর্ক করেন, যদি ন্যায় বিচার নীরব থাকে তাহলে অন্যায়েরই শাসন কায়েম হবে। তেহরানের বার্তা স্পষ্ট, ইরান আর প্রতিক্রিয়া জানাচ্ছে না, নেতৃত্ব নিচ্ছে। আর এই যুদ্ধে কথার চেয়ে দৃঢ় তাদের অবস্থান, আমরা থামব না। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন চলছে ঐতিহাসিক ক্ল্যাশ। এক প্রান্তে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, হাতে নিষেধাজ্ঞার ফ্ল্যাগ। অন্য প্রান্তে তেহরানের দুর্গে প্রবেশ করেছে প্রাচ্যের দুই শক্তি, চীন ও রাশিয়া। এ যেন স্নায়ু যুদ্ধের রিম্যাচ নয়, বরং নতুন এক ট্রাই জংশন এর জন্ম। ইরানকে কোণঠাসা করার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব যখন মরিয়া, তখনই তেহরান থেকে ভেসে এলো এক শক্তি প্রদর্শনের সংকেত। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েত স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান এখন আর একা নয়। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিনি ঘোষণা করেছেন, মস্কো, বেইজিং ও তেহরান নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার কথায়, ইরান ও চীনের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তি, অভিন্ন স্বার্থ ও রাজনৈতিক স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত। এই বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক খোলামেলা চ্যালেঞ্জ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগের কারণ কি? উত্তরটা দুটি দীর্ঘমেয়াদী চুক্তিতে। এক, চীনের 25 বছরের কৌশলগত চুক্তি। 2022 এই চুক্তির মাধ্যমে ইরান বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের কাছ থেকে বিপুল সহযোগিতা পাবে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোগুলোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। 2, রাশিয়ার সাথে 20 বছরের চুক্তি। প্রেসিডেন্ট পুতিনের সাথে এই চুক্তিতে তেহরান ও মস্কোর সম্পর্ক সামরিক খাতে নতুন উচ্চতায় পৌঁছেছে। সবচেয়ে বড় গেম চেঞ্জার হল, রাশিয়া ইরানকে 48টি সুখোই Su-35 মাল্টিরোল যুদ্ধ বিমান দিতে চলেছে। যখন ইউরোপের ট্রয়ি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর বাণিজ্যিকভাবে চাপ সৃষ্টি করছে, তখন এই চুক্তিগুলো যেন ইরানের হাতে প্রতিরোধের বর্ম তুলে দিল। যুদ্ধ বিমান ও বিশ্ব ব্যবস্থার পালাবদল। পশ্চিমারা যখন ইরানকে পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে আনার জন্য নিষেধাজ্ঞা জারি করছে, তখন চীন ও রাশিয়া ইরানকে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ এবং সামরিক শক্তি বৃদ্ধির রসদ জুগিয়ে চলেছে। ইরান ও রাশিয়ার সম্মিলিত শক্তি। ইরানের ক্ষমতা, আঞ্চলিক প্রভাব, নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির বিকাশ এবং দীর্ঘমেয়াদী পশ্চিমা চাপ সহ্য করার ক্ষমতা। রাশিয়ার ক্ষমতা, সামরিক প্রযুক্তি, পারমাণবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে ইরানের ঢাল হিসেবে কাজ করা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে Su-35 যুদ্ধবিমান দেয়া মানে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনা। ইরানের প্রতিরক্ষা শক্তি বহুলাংশে জোরদার হবে, যা ইসরায়েলের বিমান শ্রেষ্ঠত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।
পশ্চিমাদের স্বপ্ন ছিল ইরানকে কোণঠাসা করে রাখা, কিন্তু মস্কো ও বেইজিং এর আগমন সেই খেলার মাঠটাই বদলে দিয়েছে। ইরান এখন আর বিচ্ছিন্ন নয়, সে এখন বহুমেরু বিশিষ্ট নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলায়েতে যেমনটা বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের জন্য তিন পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণ করতে হবে। এটি কেবল একটি জোট নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা রণনীতি। পশ্চিমারা কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখতে পারবে, নাকি এই প্রাচ্যের গ্র্যান্ড অ্যালায়েন্স এক নতুন যুগের সূচনা করবে? নিঃসন্দেহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে এখন গভীর ভাঁজ, কারণ খেলার নিয়ম এখন বদলে যাচ্ছে। আর এই খেলার ফল কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করবে। পশ্চিমের আকাশে এখন ঘন মেঘ। পারস্য উপসাগরীয় দেশটির এক সামরিক নেতার ঘোষণা যেন সেই মেঘে বিদ্যুতের ঝলকানি। ইরানের মাটি এখন সম্পূর্ণ নিরাপদ। হঠাৎ এই আত্মবিশ্বাসী সুর কেন? একে কেবলই রণহুঙ্কার, নাকি যুদ্ধবিরতির আড়ালে তেহরান পৌঁছে গেছে এক নতুন অস্পৃশ্য সামরিক উচ্চতায়? আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে তাই এখন স্পষ্ট ভাঁজ, কারণ এ হলো সেই দেশের বার্তা যার ভাণ্ডারে লুকিয়ে আছে 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ। সামরিক উচ্চতার এক নতুন দিগন্ত। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। তার সাফ কথা, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ঘটলে শত্রুপক্ষকে আরও কঠিন পরাজয় বরণ করতে হবে। তার এই বক্তব্যকে সাধারণ হুমকি বলে উড়িয়ে দেওয়া কঠিন। কেন? কারণ এর কিছুদিন আগেই পারস্য উপসাগরীয় দেশটি ঘোষণা করেছে তারা নাকি আগের চেয়েও শক্তিশালী পারমাণবিক স্থাপনা তৈরি করেছে। জেনারেল নাইনি মনে করিয়ে দিয়েছেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর চাপিয়ে দেয়া 12 দিনের যুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র, আর সেই যুদ্ধেই নাকি ন্যাটো ও সেন্টকম এর বিরুদ্ধে একা দাঁড়িয়েও ইরান শত্রুদের ভয়াবহ পরাজয় বরণ করতে বাধ্য করেছিল। যে দেশের কাছে 100 কেজিরও বেশি 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, তাদের এমন ঘোষণা স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে। পারমাণবিক বোমা তৈরির জন্য সাধারণত 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, কিন্তু 60% ইউরেনিয়াম মজুত থাকা মানেই তেহরান সেই লক্ষ্যের একেবারে দোরগোড়ায়। বহু বিশেষজ্ঞের মতে ইরানের মাটির গভীরে তৈরি ফর্দর মতো সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা কার্যত অসম্ভব। এই ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই ইরানের দাবি তাদের ভূমি এখন নিরাপদ। পশ্চিমা শক্তিগুলো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। এই ঘোষণাকে তারা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, ইরান এই সামরিক আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরির পথে আরও দ্রুত হাঁটতে পারে। যদিও ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে, তবে 60% ইউরেনিয়ামের মজুদ এবং নতুন করে সামরিক উচ্চতার ঘোষণা কূটনৈতিক টেবিলে নতুন করে চাপ সৃষ্টি করেছে। প্রশ্ন হলো, যুদ্ধবিরতির এই নীরব সময়ে ইরান কি সত্যিই সেই সামরিক গভীরতা অর্জন করেছে যেখানে পশ্চিমা শক্তির আঘাত পৌঁছানো কার্যত অসম্ভব, নাকি এটি কেবলই মনোবলে চিড়ি ধরানো এক কৌশল? ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়ে বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন।